ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাইও যেন হয় তেমন দীর্ঘজীবী। এই ভাইফোঁটার মন্ত্র মনে হয় সবাই জানেন। তো নমস্কার বন্ধুরা, দীপাবলির পরের দিন হয়ে থাকে অন্নকূট উৎসব, আর তার পরের দিন মানে দ্বিতীয়ার দিন হয়ে থাকে ভাইফোঁটা। মানে দীপাবলির দ্বিতীয় দিন দ্বিতীয়া তিথিতে হয়ে থাকে ভাইফোঁটার উৎসব। এই উৎসবকে ভাই বোনের অটুট বন্ধন ও ভালোবাসার প্রতীক হিসাবেও মান্য করা হয়। এই দিনে বোনেরা তাদের ভাই বা দাদাদের কপালে টিকা দিয়ে দেন, তাদের দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে। এই দিনে মৃত্যুর দেবতা যমরাজকেও তার বোন যমুনা তিলক পরিয়েছিলেন, তাই এই দিনে যমরাজের পুজো করার রীতিও আছে। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া পালন করা হয়। আর এই বছর 2023-এর ভাইফোঁটা রসে বসে বাঙালিয়ানা সুজাতা আমি কিভাবে দিলাম, কি করলাম, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আমার ভাইফোঁটার ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের ভিডিও হলো ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশানই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। এই বছর অর্থাৎ 2023-এর ভাইফোঁটা পড়েছিল 15ই নভেম্বর বুধবার, কিন্তু আমার ভাইফোঁটার কাজল পাড়া কিন্তু শুরু হয়ে যায় দিওয়ালি বা কালী পুজোর দিন থেকে। কালী পুজোর দিন সন্ধ্যা প্রদীপ দিয়ে যে ঘি বাতি দিয়ে আমি ঠাকুরকে আরতি করি, সেই ঘি বাতি দিয়েই কিন্তু আমি কাজল পেরে নিই কলা গাছের ডাঁট বা কলা গাছের ওই ডানটিটার মধ্যে। এইটা 3 দিন ধরে পেরে তারপরে ভাইকে ফোঁটা দেওয়া হয়। তো সন্ধেবেলা ঠাকুরকে দিয়ে আমি কাজল পেরে নিয়েছি, তারপরে 2 দিন বাদে ভাইফোঁটা এসে গেল। ভাইফোঁটার দিন সকালবেলা স্নান টান করে সকাল 8:30টার সময় প্রথম ফোঁটা দিলাম বিভাসদাকে। বিভাসদা হলো আমার হাজব্যান্ডের অফিস কলিগ, বিয়ের দিন থেকেই তাকে আমি দাদা ডেকে আসছি। তো তাকেই আমি ফোঁটাটা দেওয়া শুরু করলাম, যেহেতু বিভাসদার অফিস আছে। তো সকাল সকাল বলেছে আমি 8:30টার সময় ফোঁটা নিতে আসবো, তো ঠিক 8:30টার সময়তেই ফোঁটা নিয়েছে। তো বিভাসদাকে প্রথম ফোঁটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুর্গা পুজোতে যেরকম বাটা সাজাই, কালী পুজো বরণ করি, কালী পুজোর বরণের বাটাটাতেই কিন্তু আমি ভাইফোঁটার বাটা সাজিয়ে নিই। ওর মধ্যে শুধু কলা গাছের ডাঁটিটায় কাজল পাড়া আর ধান দুব্বো অ্যাড করে নিই, আর বাকি ঘট কিন্তু সমস্ত রেডি থাকে। প্রদীপ, ঘি প্রদীপটাই নিয়ে নিই। তো পান দিয়ে প্রথমে গা বুলিয়ে নিলাম যাতে সমস্ত রোগ বিসুখ দূর হয়ে যায়। তারপরে ধান দুব্বো দিয়ে আরতি করে নিলাম। তারপরে এরপরে দিয়ে দেব চন্দনের ফোঁটা। চন্দনের ফোঁটা সমস্ত ভাইফোঁটার রীতি রিচুয়ালটা না আমি আমার হাজব্যান্ডের থেকেই শিখেছি, উনি যেভাবে আমাকে বলেছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিন্তু ভাইফোঁটার রীতি নেই। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতেও ছিল না। তো আমার পিসি শাশুড়ি নাকি ভাইফোঁটার রীতি চালু করেছিলেন, আমি শুনেছি, জানি না সঠিক। তারপর থেকে আমার ননদরাও দিয়ে থাকে। তো তারপরে চন্দনের ফোঁটা দেওয়ার পরে আমি দেখুন আরও একবার কাজল পেরে নিয়ে, কাজল তো পাড়াই আছে, তো তারপরে আমি হাতে নিয়ে এবার ফোঁটা দিচ্ছি। সাধারণত মানে 99.9% লোক কিন্তু লেফট হ্যান্ডে করে আঙুল দিয়ে ফোঁটা দেয়, কিন্তু আমি কিন্তু ডান হাতের অনামিকা দিয়েই চন্দনের ফোঁটা যেমন পড়াই তেমন কাজলের ফোঁটাও পড়াই। এটাও কিন্তু আমার হাজব্যান্ড বা আমার বর শিখিয়ে দিয়েছেন। তো আমি সেইভাবেই এত বছর ধরে ফোঁটা দিয়ে আসছি দাদাদেরকে। তো সেইভাবেই দিই। সবাই বাঁ হাতে দিলেও আমি কিন্তু দাদা, যেহেতু দাদা সেহেতু আমি ডান হাতে দিই। ভাইদের নাকি ছোট বাঁ হাতে দিতে হয়, তো আমি কিন্তু কাউকে বাঁ হাতে ফোঁটা দিই না, সেটা দাদাই হোক
আর ভাই হোক। তো চন্দনের ফোঁটা 3বার দিয়ে আর কাজলের ফোঁটা আমি 3বার দিলাম। আর যেইভাবে মন্ত্রটা প্রথমে বললাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাই বা দাদাকে ফোঁটা, জম যেমন চিরজীবী আমার ভাইও যেন হয় তেমন সুস্থ ও দীর্ঘজীবী। এই মন্ত্রটা বলেই কিন্তু আমি ফোঁটাটা দিই। তারপরে সমস্ত ফোঁটা দেওয়া হয়ে গেলে, ধান ধূপ দেওয়া হয়ে গেলে, তারপরে যে প্রদীপের শীষটা সেটা 3বার আমি বুড়ো আঙুল দিয়ে কপালে শেখাই, তারপরে বুকে 3বার তাপ দিয়ে দিই, তারপরে সম্পূর্ণ বাটাটা দিয়ে আমি একবার 3বার আরতি করে নিই। আর সেটা সম্পূর্ণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর শঙ্খটা আমি আগেই বাজিয়ে নিয়েছিলাম, কেন আমার বাড়িতে কিন্তু আর কোনো মেম্বার নেই, ছেলে ঘুমোচ্ছে, ছেলে যদিও আছে আর হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছেন, তো তাকে এই জন্য থ্যাংক ইউ। সেও কিন্তু ফোঁটা নিতে যাবে, তো সকাল সকাল বিভাসদার ভিডিওটা ওই করে দিল, তারপরে স্নানে ঢুকে যাবে। তো সমস্ত দেওয়া হয়ে যাওয়ার পরে আমাকে বলল যে যেহেতু বিভাসদা আমার দাদা সম্পর্কে বড়, তো বলল যে সে তোমাকে আশীর্বাদ করবে। তো বিভাসদা এবার উঠে আমাকে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়ে তারপরে ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে দিল। আর আমি দই কিন্তু মিষ্টির সঙ্গে অবশ্যই দিই, কিন্তু এই দইটা এইবার কিন্তু আবার বলল যে খাইয়ে দিতে। তো ঠিক আছে, বিভাসদা আশীর্বাদ করে নেওয়ার পরে আমি বিভাসদাকে দইটা খাইয়ে দিলাম। সেটাও কিন্তু 3বার খাওয়াচ্ছিলাম, বললো না 3বার না, 3বার খাওয়ালে শত্রু হয় কিনা জানি না, বললো 4বার খাওয়াও। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যেহেতু ভাইফোঁটা ছিল না, আমি ওই জন্য ভাইফোঁটা যেভাবে ও বলে আমি সেইভাবেই দিয়ে থাকি। আর আমার শ্বশুরবাড়িতে আরও একটা নিয়ম আছে, 7 দিন পর্যন্ত কিন্তু ফোঁটা দেওয়া যায়, মানে কেউ যদি কাছে না থাকে বা কোনো অসুবিধা থাকে। তো তারপরে দেখুন আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে আমি প্রণাম করে নিলাম। তারপরে মিষ্টি মুখ তো অবশ্যই করাতে হয়, তো মিষ্টির প্লেটটা বিভাসদা যেহেতু অফিস যাবে বললো আমি একদমই মিষ্টি খেতে পারবো না, আমি একটা তো খেতেই হবে। তো আমার হাজব্যান্ড বললো দইটা খাইয়ে দাও, তো দইটা প্রথমে খাইয়ে দিলাম, তারপরে বললাম আমি শুধু দইটাই খাচ্ছি, তারপরে বললাম না একটু তো মিষ্টি মুখ করতেই হয়। তো একটু মিষ্টি খেয়ে, তো একটা কাজু বরফি খেয়ে আর সমস্ত মিষ্টিটা প্যাক করে আমি দিয়ে দিলাম। তো দইটা দেখুন আমি 3বার খাইয়ে দিচ্ছি, কিন্তু 3বার খাওয়ানোর পরেও কিন্তু আর একবার বললো যে আর একবার খাওয়াতে হবে। তো ঠিক আছে, তো আরও একবার আমি দইটা খাইয়ে দিয়ে এইভাবেই বিভাসদার ফোঁটাটা শেষ করলাম। ওই দেখুন আর একবার আমি নিয়ে খাইয়ে দিলাম, জানি না 4বার খাওয়াতে হয় কি না। তো এরপরে প্লেটটা বিভাসদা নামিয়ে রাখলো। তারপরে এবার তো ফোঁটা দেওয়া হয়েছে, তো একটু ছোটোখাটো গিফট তো দিতেই হয়। তো আমি একটা বেড কভার দিয়ে দিলাম, আর বিভাসদার গিফটটা এখনও আমার খোলা হয়নি, মানে টাইম পাচ্ছি না। তো বিভাসদাও আমাকে গিফট দিয়ে দিয়েছে, সে রাখিই হোক আর ভাইফোঁটাই হোক সবসময় গিফট নিয়েই সে আসেন আমার ঘরে। তো যাই হোক, এই গিফট আদান প্রদানের পরে তারপরে বিভাসদা বসে মিষ্টি আর দইটা খেয়ে বিভাসদা চলে গেল। তারপরে আমার দাদারা যে দিদির বাড়িতে প্রথমে যাবে পাইক পড়াতে, দিদি আর আমি কিন্তু একসঙ্গে ফোঁটা দিতাম, কিন্তু এইবার দিদির শরীরটাও ভালো নেই, আসতে পারবে না বলেছে। তো দুজনে দাদারা দিদির বাড়িতে আগে চলে গেছে ফোঁটা নিতে। ততক্ষণে আমি করলাম কি, রান্নাটা ঝটপট করে সেরে নিলাম। তারপরে যথারীতি 1টার মধ্যে বলেছি আসতে, কেন 1:56 পর্যন্ত এবার বাচ্চা দিদির টাইম ছিল। তো তারা 1টার মধ্যে এসেই গেছিলো। দিদির বাড়িতে ব্রেকফাস্ট মানে লুচি তরকারি বেগুন ভাজা মিষ্টি এই সমস্ত খাওয়া দাওয়া করে এসছে। তারপরে আমি শাক বাজিয়ে দাদাদের ফোঁটাটা দিচ্ছি। এটা হলো আমার 2 দাদা, আর বিভাসদা তো আমার হাজব্যান্ডের অফিস কলিগ। আর আমার এখানে পাড়াতো তো এক ভাই আছে, ও আসবে, সৌমিক চ্যাটার্জি মানে গুটু। আর আমার খুড়তুতো ভাইকেও বলেছিলাম, মানে দাদাকে, তা ও কোনো ঘটনাচক্রে আসতে পারিনি। যাই হোক, আমি আমার বড় দাদাকে প্রথমে করছি। অ্যাকচুয়ালি আমরা না জেঠতুতো খুড়তুতো সমস্ত ভাইদেরই ফোঁটা দিতাম, 6 ভাইকে ফোঁটা দিতাম মানে কি, আমার জেঠতুতো দিদি এই ফোঁটা শুরু করেছিল। তো সেই থেকে সব দিদিরা জেঠতুতো খুড়তুতো আমার দিদি সবাই 6 জনকেই ফোঁটা দিত। তো 6 জনের জায়গায় এই বছর জাস্ট এক এক করে কমতে কমতে 2 জনে এসে ঠিকেছে। তো আমার দাদাকে, বড় দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছি। প্রথমে শাক বাজিয়ে নিলাম যথারীতি। এই ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমার বৌদিকে আবার থ্যাংক ইউ না দিলেই নয়। তো বৌদি যদি এই ভিডিওটা না করে দিত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না, কেন ছেলে দিদির বাড়িতে দিদির মেয়ের থেকে ফোঁটা আনতে গেছে, আর আমার হাজব্যান্ড তো গেছে তার
দিদি মানে আমার ননদের বাড়িতে ফোঁটা নিতে। তো ভিডিওটা আইদার স্ট্যান্ডে রেখে করতে হতো, কিন্তু বৌদি বললো দেখো আমি যেরম পারি করে দিই। আমি ঠিক আছে, কিন্তু ভালোই করে দিয়েছে। তো দাদাকে এক এক করে ওই একইভাবে পান পাতা, তারপরে ধান দুব্বো, তারপরে চন্দনের ফোঁটা সমস্ত দিয়ে করা হয়ে যাওয়ার পরে এবার আবার ওই কাজলের যে কাজলটা পেরেছিলাম কলার ডাটিতে, সেই কাজল দিয়ে কাজলের ফোঁটাটা কিন্তু জানি না সবাই কোথায় দেন, আমার শ্বশুরবাড়ির নিয়ম কিন্তু কাজলের ফোঁটাটা ঘাড়ে বা মাথার পিছনে দেওয়া। আর মন্তর তো একই, এইভাবেই মন্তর পড়ে আমি বড় দাদাকে ফোঁটাটা দেওয়া কমপ্লিট করব। তো কাজলের ফোঁটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি আবার ওই প্রদীপের শীষ দিয়ে দেবো কপালে। তারপরে সম্পূর্ণ বাটাটা নিয়ে তাকে আর মানে আরতি করে নেব। তো এইভাবে এক এক করে 3 জনার ফোঁটাই কমপ্লিট করব। তো সকালবেলা যেহেতু বিভাসদার ফোঁটা হয়ে গেছে, আর এখন এই 2 দাদা, আর তারপরে আমি যাকে ভাই ডাকি, মানে ও আমাকে অ্যাকচুয়ালি দিদি ডেকেছিল, সেটাও আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে বাড়ি ভাড়া করব। ওদের যেহেতু একটা বিয়ে বাড়ি আছে উষা গার্ডেন, সেই বিয়ে বাড়ি ভাড়া করার সময় ওর সঙ্গে আমার প্রথম কথাবার্তা হয়, আর ও তখন আমাকে দিদি ডাকে। তো সেই থেকেই ওকেও রাখি পরাই আর ভাইফোঁটাও দিই। তো তাকেও ফোন করে দিয়েছি, ও চলে আসবে, ততক্ষণে দাদাদের শুরু করে দিলাম। তো বড় দাদাকে এবার আমি আগুন প্রদীপের শীষ দিয়ে 3 বার দিয়ে দিলাম, তারপরে বুকে দিয়ে দিলাম তাপটা। তারপরে এবার পুরো বাটার মধ্যে নিয়ে আমি দাদাকে বরণ করে নেব। তার আগে দাদাকেও বললাম ধান দুব্বো দিয়ে আমাকে আশীর্বাদ করে দিতে, তো ওই জন্য দাদার হাতেও ধান দুব্বো দিয়ে দিলাম। তো আমি আগে 3 বার বরণ করে নিলাম। 3 বার বরণ করে নেওয়া হয়ে গেলে তারপরে দাদা আমাকে আশীর্বাদ করবে। তারপরে যেহেতু দাদাকে প্রণাম করব, দাদাকে গিফট দেবো, মিষ্টি খাওয়াবো। এইভাবে এক এক করে আমি সবার ফোঁটাটা কমপ্লিট করছি। তো দেখতে থাকুন আমার ভাই ফোঁটার বাকি অংশ। দেখুন বড় দাদা আমাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিল, আমিও প্রণাম সেরে নিলাম। তো আর সবাইকেই কিন্তু দইটা আমি এবার খাইয়ে দিয়েছি। দইটা যদিও আমি এমনি দিই, কিন্তু এই বছরই আমাকে দইটা খাওয়ানোর কথা বললো, তো এই জন্য আমি সবাইকেই কিন্তু দই খাইয়ে দিয়েছি। যদিও পুরোটা না, অল্প 3 বার খাইয়ে, 3 বার না 4 বার খাইয়ে দিয়েছি। তারপরে ওরা লাঞ্চের সঙ্গে খেয়ে নিয়েছে। যেহেতু আমার বাড়িতে এবার লাঞ্চের ব্যবস্থা করেছি, আমি কিন্তু সাধারণত লাঞ্চের ব্যবস্থা করি না, সকালবেলা আমার বাড়িতেই ফোঁটা নেওয়া হয়, ব্রেকফাস্টই খাওয়া হয়। তো এইবার যেহেতু দিদির বাড়িতে ব্রেকফাস্ট হয়েছে, তো আমার বাড়িতে লাঞ্চ। এই যে দাদাদেরকে গিফটটা দিয়ে দিলাম। এইবার ছোট দাদার ফোঁটাটা আপনারা দেখতে থাকুন।
দেখুন একই সিস্টেমে সবাইকে ফোঁটাটা দেয়া কমপ্লিট হয়ে গেল। এইবার আমি 3বার আবার বরণ করে নিয়ে তারপরে দই খাইয়ে বা মিষ্টি মুখ করিয়ে তারপরে গিফট দিয়ে প্রণাম করে আমার ফুলদাদা বা ছোটো দাদার ফোঁটাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ফুলদাদাকে ফোঁটা দিতে দিতেই কিন্তু আমার যে ভাই কুটু বা সৌমিক চ্যাটার্জি ও চলে এসেছিল। তো ওকে বললাম তুমি একটু 2 মিনিট বসো, তারপরে তোমার ফোঁটাটা দিচ্ছি। একমাত্র ও ভাই আমাকে দিদি ডেকেছে। ভাই সত্যি সত্যি আশীর্বাদ কর ভালো করে, সুখী রহো। শুনছো? থ্যাংক ইউ। দেখুন ভাইফোঁটার দিন যে কথা বলছিলাম সেই ন্যাচারাল ভয়েসটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আবার ছোটো দাদাকে দই ওই একইভাবে সবাইকে খাইয়ে দিচ্ছি। আর সৌমিক ও জিজ্ঞেস করছে আমার হাজব্যান্ডের কথা, তো বললাম যে আমার ননদের বাড়িতে মানে জেঠতো তো ননদের বাড়িতে ফোঁটা নিতে গেছে। তো দাদাকে ছোটো দাদাকে দই খাওয়ানো হয়ে গেলে ওদেরকে বললাম তোরা আবার 2 মিনিট বস, তারপরে গুটুকে ফোঁটা দিয়ে তারপরে কিন্তু একসঙ্গে ওদেরকে লাঞ্চে বসিয়ে দেবো। তো মিষ্টি বললো হাতে দে, কেন কি মিষ্টি খেলে আর কিছু খাওয়া যাবে না, কেন দিদিবাড়িতে লুচি খেয়ে এসছে। তো দাদার গিফটটাও দাদাকে দিয়ে দিলাম। দাদা তো আমাকে গিফট দিয়ে দিয়েছে। এইবার দেখো সৌমিক বসে গেছে। তো ও তো বলে বাবা দিদি তুমি কতটা টাইম নিয়ে ফোঁটা দাও। তো যাই হোক ও টেনশানে থাকে, আর আমার বাড়িতে আসলেই ও টেনশানে থাকে আমি এত খাওয়াই এই জন্য। তো ওই একইভাবে ওকে ওই দেখো প্রথম থেকেই শুরু করে দিয়েছে হাসাহাসি, যেহেতু বলে কি বাপরে তুমি কত কিছু করবে। তো আমি অ্যাকচুয়ালি যেভাবে প্রথম বছর থেকে ফোঁটা দিয়ে আসছি সেইভাবেই কিন্তু আমি দিই। তো ওর দিদি একটু অসুস্থ ছিল, তো জিজ্ঞেস করলাম ওর দিদির কথাও। তারপরে ওকে ফোঁটা দিচ্ছি, ফোঁটা দিতে দিতে একটা দুটো কথা জিজ্ঞেস করছি, আমার ছেলের কথা জিজ্ঞেস করছে, তো চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। এরপরে তারপরে চন্দনটা না আমি একটু চাল দিয়ে দেই বলে ওই জন্য হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো বড় দাদা এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করছে, আর আমি এদিকে সৌমিককে ফোঁটাটা দিচ্ছি। তারপরে চন্দনের ফোঁটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজলের ফোঁটা। ধান দুব্বটা পরেই দেব। তো যাই হোক কাজলের ফোঁটাটা ওই যেইভাবে আমি দেই আমি কিন্তু সেই রাইট হ্যান্ডেই সবাইকে দেই, লেফট হ্যান্ডে দেই না। আর ওই যেরকম ঘাড়ে দেওয়ার সেরকম ঘাড়েই দেই। এটা কিন্তু একদিকে ভালো, অনেকে না আনইজি ফিল করে মানে কমফোর্ট ফিল করে না ওই নাকের উপরে বা কপালে একটা কালি ফোঁটা। তো এইটা কিন্তু আমার খুব ভালো লাগে। ঘাড়ে মানে চুলের ওখানে দিলে দেখাও যায় না, বোঝাও যায় না, চন্দনের ফোঁটাটাই শুধু দেখা যায়। তো যাই হোক এইভাবে 3বার আমি কাজলের ফোঁটাটা দিয়ে দিলাম। তারপরে আমি এক এক করে সব দাদাদের যেরকম আমি বরণ করলাম আশীর্বাদ করলাম সেইভাবেই আমি একেও করে নিচ্ছি। আর জানেন ও এতটাই কনসার্ন, মানে ও জানে যে আমার কালো পরা নিষেধ, তো ও আমার জন্য একটা শাড়ি এনেছে, শাড়িটা খুবই সুন্দর আর তাতে কিন্তু এতটুকু কালো নেই। মানে এটা যে মনে রাখে এইটুকুই তো পাওয়া, বা এতটুকু ভালোবাসা। আর মাসিমা মেসোমশাই মানে ওর মা বাবা ভীষণ ভালোবাসে আমাকে, এত ভালো মানুষ, এরকম ভালোবাসা পাওয়াটাই মানে আমার কাছে বড় প্রাপ্তি। তো ওকে এবার ধান দুব্বো দেওয়ার পরে বলছে দিদি এত ধান দুব্বো দিচ্ছ, মাথায় যে কটা চুল আছে সেটাও পড়ে যাবে, মানে সব কিছুতেই ওর মানে কিছু না কিছু বলছে। যাই হোক আমি আমার কাজ করে যাচ্ছি, ও বলছে বলুক ভাই। তো তারপরে ওকে শীষটা দিয়ে দিলাম। আমি বলছি আরে বাবা ভয় পেও না। তারপরে কপালে দিয়ে দিলাম, তারপরে বুকে দিয়ে দিলাম। তারপরে এবার 3বার আবার একইভাবে ওকে বরণ করে নিচ্ছি। বরণ করতে করতে আবার একটু আমিও ইয়ার্কি মেনে নিলাম যে তোমার মনে হচ্ছে না যে তোমার শাশুড়ি মা এইভাবে যদি বরণ করতো। তো একটু হাসলো, বললো একদমই আমার মনে হয় না। তো যাই হোক ওই যে তো সেইটার ন্যাচারাল ভয়েসটা দিলাম না, সেই কথাটা মনে ছিল বলে সেটাই বললাম। ভাইফোঁটাটা কিন্তু আমার একদম অমৃত যোগেই কিন্তু ফোঁটাটা হয়েছে। আর তারপরে দেখুন আবার দই খাইয়ে দিচ্ছি। মানে এই দই খাওয়ানোটা আমি এবার ফার্স্ট টাইমই করলাম। তো বললাম যে দইটা কিন্তু লাঞ্চে পুরোটা খেয়ে নিতে হবে। তো এই যে 3বার, তো বলছে না না না, আমি বললাম না ভিডিওতে দেখা যাবে বাবা 4বারই খাও। তো একেও 4বার খাইয়ে দিলাম। তারপরে মিষ্টিটা বললো আর খুলো না, ও প্যাকেট যেমন করেছো রসে বসে বাঙালি আনা সেইভাবেই থাক, হাতেই ধরি, কেন কি না হলে খেতে পারবো না। এটাও ঠিক। তারপরে ওর গিফটটা দিয়ে দেবো।
খাওয়ার পরে শুতে হয় তো, খেয়ে শুয়ে পড়বে এটা পাতিয়ে বাড়ি দিয়ে। হ্যাঁ কালো তো আমি একদম করি, তা আমি নিজেরই হ্যাঁ কালো না হলেই চলো। থ্যাংক ইউ, একে তো আদর করতে পারি, সবাইকে প্রণাম করছি। এই না আমি তো প্রণাম নেই না। গিফটটা দেওয়ার পরে মিষ্টিটা হাতে দিলাম, আর এই মিষ্টির বাক্সটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে। সমস্ত মিষ্টি বিকারাম নিতাই থেকে এনে তারপরে কিন্তু এইভাবে মানে শুভেচ্ছান্তে রসে বসে বাঙালিয়ানা, এই সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু আমার হাজব্যান্ডের। ওকে একবার থ্যাংক ইউ। আর ভিডিওটা আমার হাজব্যান্ড প্লাস আমার বৌদি, তাকেও থ্যাংক ইউ। আর এই যে গিফট কোনো সবার। এরপর চলে আসলাম কি কি রান্না করলাম সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। রসে বসে বাঙালিয়ানা, অথচ রান্নার কিছু দেখাবো না, তা তো হয় না। প্রথমেই 5 রকমের ভাজার মধ্যে বেগুন ভাজা, ছোট ছোট করে ফুলকপি ভাজা, তারপরে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজা, সবই সকালবেলা ভোরবেলা উঠে কাটাকুটি করে নিয়েছি। তারপরে পটল গোটা গোটা একটু চিড়ে নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে নিয়েছি লাল শাক মানে লাল নোটে শাক। এটা যদিও চিংড়ি মাছ নারকেল সমস্ত দিয়ে করে, কিন্তু আমার খুড়তুতো ভাই মাছ খায় না বলে আমি এটা নিরামিষই করেছিলাম। আর এখানে গাজর, ফুলকপি, বিনস, তারপরে কাজু কিশমিশ সব কিছু দিয়ে ভেজ মুগ ডালটা দেখুন ভাজা করে প্রেশার কুকারে বয়েল করে নিয়েছি। তো ভাজা মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পিঠে শিরা টিরা পেরে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। করেছি আর মাছের হালকা ঝোল, আর মাছটাও ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। সিম, সজনার ডাঁটা আর নতুন আলু দিয়ে করেছিলাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে আর মাছের একদম হালকা ঝোল। এই ঝোলটা কিন্তু আমার দাদারা তো ভালো খায়, গুটুও ভীষণ ভালো খায়। তো আর কাতলা মাছ তো করতেই হয়, তো কাতলা মাছের কালিয়া বানিয়েছিলাম। আর আমার খুড়তুতো দাদা, ওর জন্য আর চিকেন করিনি, পনির বানিয়েছিলাম। তো যাই হোক, দাদা তো আসেইনি, তো মশলা পনির বানিয়েছিলাম। আর এখানে ভাতের চালটা ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর বানিয়েছিলাম একটু একদম পোলাও, মানে আমাদের বাঙালি পোলাও, যেটা কাজু কিশমিশ দিয়ে, যেটা আদা কাঁচা লঙ্কা ঘি দিয়ে যে পোলাওটা বানায়, সেই পোলাও। তো ভাতের চাল তো ভেজানো আছে, আর দেখুন পোলাওটাও মাখানো হয়ে গেছে। আর সমস্ত কাটাকুটিগুলো এক জায়গায় জোগাড় করে নিয়েছি। তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। বিভাসদাকে সকালবেলা 8:30টার সময় ফোঁটা দিয়ে তারপরে ততক্ষণে হাজব্যান্ড চান টান করে তার দিদির বাড়িতে চলে গেছে। তখন অলমোস্ট আমার রান্না কমপ্লিট, 11টার দিকে বেরিয়েছে, শুধু একটা দুটো আইটেম বাকি ছিল। তো এই দেখুন সমস্ত রান্নাগুলো করব। তো ভেবেছিলাম বৌদি তাড়াতাড়ি আসবে, কিন্তু দিদির বাড়িতে যেতে হলো বৌদিকে। তো একাই যাই হোক, মা অন্নপূর্ণাকে ডেকে রান্নাগুলো সমস্ত কমপ্লিট করে নিয়েছিলাম। এই যে ডাল তৈরি হয়ে গেছে, ভেজ মুগ ডাল, যেটা কাজু কিশমিশ গাজর ফুলকপি সমস্ত দিয়ে, তারপরে লাল নোটে শাক ভাজা, নারকেল পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি। তারপরে মুগ ডালটা দেখুন বয়েল হচ্ছে। তারপরে এক এক করে ভাজাগুলো করে নিচ্ছি। বেগুন ভাজাটার মধ্যে না একটু চালের গুঁড়ো দিয়ে দিলে বেগুন ভাজাটা বেশ ভালো হয়। তারপরে কুমড়ো ভাজা, তারপরে ঝিরিঝিরি করে ফুলকপি ভাজা, পটল ভাজা। হাজব্যান্ড অবশ্য মাছ ভাজা বলেছিল, কিন্তু আমি আর মাছ ভাজা করিনি, যে আর খেতে পারবে না, তাহলে ঝোলের মাছটা খাবে না। তো দেখুন 4 রকমের ভাজা হয়ে গেছে। আর এদিকে বেগুন আলুটা আলাদা রেখেছি। এই বাটার মশলা পনির তৈরি করে নিয়েছিলাম, তো সেই পনিরটাও তৈরি হয়ে গেছে। আর পোলাওটার মধ্যেও না একটু পনির দিয়েছিলাম। আর দেখুন এইভাবে স্কোয়ারে গেঁথে আমি চিংড়িগুলোকে করেছি, তাতে চিংড়িগুলো একদম সোজা থাকে। সব শেষে ঢ্যাঁড়স বা ভেন্ডিটা ভাজলাম। তারপরে দেখুন মশলা পনিরটা হয়ে গেছে। অপরদিকে পোলাওটাও প্রেশার কুকারে, আমি তো ঝটপট করে প্রেশার কুকারেই করি। আর মাছের পরে ভাজা বসিয়ে দিয়েছি। সমস্ত আর মাছগুলো ভাজা করে তারপরে সিম আলু সজনা ডাঁটা দিয়ে আর মাছের ঝোলটা করে, তারপরে কাতলা মাছটা সবার শেষে করেছি। কাতলা মাছ সব ভাজা করে তারপরে যেরকম আদা দই টমেটো দিয়ে কাতলার কালিয়া করে, যদিও এটাতে পেঁয়াজ রসুন কিছুই দেয়নি, চিংড়ির মালাইকারিতেও পেঁয়াজ রসুন কিছু দেয়নি, যেহেতু আমার দাদা খান না। আর চিংড়ি মাছের মালাইকারি, কাতলা আর মাছের ঝোল সমস্ত রেসিপি কিন্তু আমার দেখানো আছে ইউটিউবে,
যারা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। আর এই যে সমস্ত থালি আমার বেড়ে নেওয়া হয়ে গেছে, ওদের ফোঁটা দেওয়ার পরে তিনজনকে একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর বৌদি, আমার ছেলে, আমরা পরে বসেছিলাম, সেই ছবি আর তোলা হয়নি। তো ওদের 5 রকমের ভাজা, ঘি, কাঁচা লঙ্কা, লেবু, লবণ, মাছ, ডাল, 3 রকমের মাছ, চাটনি আর দইটা যে খাচ্ছিল সেই সমস্ত দিয়ে ওদের এই দেখুন ওদের বসিয়ে দিয়েছি। ওরা খাচ্ছে, বললাম একটু তাকাও, তো দাদারা তো তাকাতেই টাইম লাগিয়ে দিল, মাথা নিচু করেই খাচ্ছে। যাই হোক, খিদের সময় আর টাইমলি 1:30টার মধ্যেই খেতে দিয়ে দিয়েছি। তো একবার গুটুকে বললাম তাকাও, ও তো মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে ওর খাবার দাবার খেতে। তারপরে দাদারা একটু তাকালো, খেতে খেতে বলছে আর কিচ্ছু রিপিট করবি না, এইগুলোই খেয়ে উঠবো। তো কেউ কিছুই আর নিল না, ভাত পোলাও ওই একবারই যা দিয়েছে। আসলে দিদি এত খাইয়ে দিয়েছে, আর গুটু তো কি জানি আমার বাড়িতে আসলেই লজ্জা করে খায় নাকি জানি না, সব ভাজাও খায়নি, অল্প অল্প করে খেয়েছে। আমি বললাম মাছগুলো কিন্তু সব খেতে হবে, ভাত খাও না খাও। তারপরে যাই হোক তৃপ্তি করে খেলেই হলো। তো খাওয়া দাওয়া পর্ব ওদের শেষ হয়ে গেলে তারপরে আমার ছেলেও ততক্ষণে দিদির বাড়ির থেকে এসে গেছে। আর দেখুন, আর একবার সমস্ত ভিডিও ছবিগুলোকে শেয়ার করে আমি এই ভাইফোঁটার ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো? এই ভাইফোঁটার পরে আসবে আমার বেনারস ট্রিপ। বেনারস যদিও আমি 1 মাস আগে গেছিলাম। বেনারসের ভিডিও দেওয়ার পরে আমি রান্না করবো। রান্নাবান্না তো রোজই হচ্ছে, খাওয়া দাওয়া রোজই হচ্ছে, কিন্তু আমি এডিটিংয়ের একদম টাইম পাচ্ছি না। তো বন্ধুরা, যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে আসছি আমি, সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে।